নমস্কার। এর আগে আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ও সময় এই নিয়ে আমি প্রথম পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন আমি আপনাদের বলেছিলাম যে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কয়েক পর্বে আলোচনা করব। তো বর্তমানে আমি বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত নিয়ে যে লড়াই চলছে, যে পরিবর্তনের যে দাবি উঠেছে, জোরালো দাবি উঠেছে, সেই পরিবর্তনের বিষয় নিয়ে এবং বর্তমান সময় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আবার এসেছি দ্বিতীয় পর্বে। তো সেই হিসেবে আমি আপনাদের সামনে আমার যে মনের মধ্যে যে এই বিষয় নিয়ে ভাবনা উদয় হয়েছে সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা আমরা আসুন দেখি বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজ যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের সূত্রপাতটা একটু আপনাদের আমি ধরিয়ে দিই। আপনারা সকলেই জানেন যে প্রথম আন্দোলনের আওয়াজ উঠেছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে হবে। তারপর সেটা ঘুরে গিয়ে আন্দোলন হয়ে গেল সরকার পরিবর্তনের আন্দোলনে। সরকার পরিবর্তনের পর মূর্তি ভাঙা, ভাঙচুর, লুটপাটের আন্দোলন শুরু হলো। সেই মূর্তি ভাঙা আন্দোলনে আঘাত আসলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর। ওই ভাঙচুরের আন্দোলনে হাসিনার মূর্তি, ছবি, শেখ মুজিবরের মূর্তি, হাসিনার গণভবন, শেখ মুজিবরের বাসভবন, রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এখন শুরু হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পরিকল্পনা, আর তাই নিয়ে চলছে বাদ বিতণ্ডা, চলছে পক্ষে বিপক্ষে যুক্তি অযুক্তির বন্যা। এখন প্রশ্ন, হঠাৎ জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ উঠল কেন? এই নিয়ে নানাজনে নানা কথা বলছে। একটা ভয়ঙ্কর অস্থিরতার সৃষ্টি হয়েছে, যে যার বুঝ মতো মন্তব্য করছে। গানটির প্রেক্ষাপট, গানটির মর্মার্থ, গানটির রচয়িতা ইত্যাদিকে নিয়ে চলছে কাঁটাছেঁড়া, চলছে অস্ত্রোপচার। যাই হোক, প্রশ্ন জাগে মনে, কাকে নিয়ে গানটা লেখা হয়েছিল? অখণ্ড বাংলার পক্ষে বঙ্গভঙ্গ রোধের জন্য যদি এই গান লেখা হয়ে থাকে, তাহলে লেখা হয়েছিল বলে এই গান অখণ্ড বাংলার পরিবর্তে খণ্ডিত বাংলার এক অংশ, বর্তমানে একটি দেশ, সেই দেশ বাংলাদেশের জন্য গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া যেতে পারে না। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে এই গান রচনা হয়েছিল বলেই এই গান অচ্যুত হয়ে গেল। আর যদি সেদিন বাংলা ভাগ না হতো, তার মানে ভাঙনটাই পছন্দ। বর্তমান আন্দোলনের সঙ্গে জড়িত যে ছাত্র, বর্তমান ছাত্রদের মানসিকতা তাহলে কোথায়? বর্তমান বাংলাদেশের যে নাগরিক সমাজ, যে সুশীল সমাজ, যারা এই কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, যারা বর্তমান অস্থায়ী যে সরকার, সেই সরকারের তত্ত্বাবধানে রয়েছেন, তারা প্রত্যেকেই কি তাহলে সেদিনে বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল, বঙ্গভঙ্গ যাতে না হয় তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা অন্যায় করেছিলেন? ভাঙনের নেশা এত প্রবল মানুষের মনে, বর্তমান ছাত্রদের মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা ভাঙনকে পছন্দ করছেন, ভাঙনের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করার স্বপ্ন দেখছেন। তো সেদিন যদি বাংলা ভাগ না হতো, কি হতো? যদি সেদিন বাংলায় হিন্দু মুসলমানের সংখ্যা সমান সমান থাকতো, তাহলে আজকের বাংলাদেশে যে ভারত বিরোধিতা, বাঙালি হওয়া সত্ত্বেও শুধু হিন্দু হওয়ার জন্য যে হিন্দু বিরোধিতা,
তা পারত? এই অন্যায় বিরোধিতা কি পশ্চিমবঙ্গে প্রকট? দুই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের 47 সালের পর ও 71 সালের পর জনসংখ্যার হার কি প্রমাণ করে? তর্ক ঝগড়া চাই না, শুধু আসুন আমরা একবার দেখে নিই দুই বাংলার পার্সেন্টেজটা কি ছিল আর বর্তমানে কি। 2021 সালের এক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 3,11,44,000 মুসলমানের মধ্যে 2.4 কোটি বাঙালি মুসলমান। বাংলাদেশের স্বাধীনতার পর 1974 সালে মোট জনসংখ্যা যা ছিল বাংলাদেশের, সেই সময়ে মোট জনসংখ্যা তার 13.50% ছিল হিন্দু। মোট জনসংখ্যা ছিল 9,06,73,048। তার মধ্যে 7,14,78,543 জনই ছিলেন মুসলমান। আর 2022 সালের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমান হিন্দুর জনসংখ্যা 1,31,31,106, অর্থাৎ 7.95%। তা কত ছিল? 13.50% 1974 সালে। আর সেটা এসে আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালের যে রিপোর্ট, মানে 2 বছর আগে যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে একেবারে অর্ধেকে এসে দাঁড়িয়েছে 7.95% হিন্দুর জনসংখ্যা। তা এই সংখ্যা বলে দিচ্ছে যে বর্তমান বাংলাদেশের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সেটা কোথায়। বাংলাদেশ মুসলমান অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চল বলে অখণ্ড ভারতের পূর্ব বাংলা, পরবর্তীতে পূর্ব পাকিস্তান ভারত ভাগের ফলে যে হয়েছিল দেশ, সেই পূর্ব পাকিস্তান বর্তমানে 1971 সালের পর বাংলাদেশ, সেই বাংলাদেশ সেই অখণ্ড ভারতের অখণ্ড বাংলার খণ্ডিত এক অংশের জন্য আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে মানুষের মনে অন্তত এটা জেগে থাকে নাকি যে আমরা একদিন অখণ্ড বাংলা হিসেবে কিংবা ভারতের অংশ হিসেবে এক দেশ ও হিন্দু মুসলমান এক ছিলাম। আমরা যে একদিন বাঙালি পরিচয়ে এক ছিলাম, হিন্দু মুসলমানের পরিচয়ের থেকে অনেক 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 বড় প্রধান ছিল উভয় সম্প্রদায়ের মধ্যে বাঙালি সত্তার পরিচয়। এটা যাতে মনে না পড়ে পরবর্তী প্রজন্মের মনে, তার জন্যই একেবারে চিরতরে ভুলিয়ে দেওয়ার মুছিয়ে দেওয়ার নোংরা প্রয়াস চলছে এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার মধ্যে দিয়ে। সেজন্যই বাংলাদেশের বাঙালি ভাষাকেও ভুলিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য বিদেশি ভাষা সংমিশ্রণ হয়েছে। একদিকে হিন্দু বাঙালির অস্তিত্বে সংকট সৃষ্টি করা হয়েছে 1947-এ দেশভাগের সময় থেকে, 1971 সালেও ও বর্তমানে 2024-এ। আর দ্বিতীয়ত সুপরিকল্পিতভাবে মুসলমানদেরও বাংলা ভাষা ভুলিয়ে দেওয়ার গোপন প্রয়াস কার্যকর রয়েছে বাংলা ভাষাকে বিদেশি ভাষার আবরণে ঢেকে দিয়ে, যার জন্য বাংলাদেশের মুসলমান বাঙালিদের বাংলা ভাষা অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় না। এটা অপ্রিয় হলেও সত্য। আর আমার সোনার বাংলা এই গানের শব্দ নিপাট সহজবোধ্য বাংলা শব্দ দিয়ে গঠিত। এই গানের মর্মকথা কি? এই গানের মর্মকথা কি ভারতের সঙ্গে কিংবা অখণ্ড বাংলার সঙ্গে একাত্ম ছিলাম এই বোধকে শুধু প্রকট করে তোলে, নাকি সঙ্গে অখণ্ড গ্রাম বাংলার সার্বিক যে সুন্দর মনোরম অপূর্ব রূপ
সেই রূপকে এই গানের কথাগুলি রিফ্লেক্ট করে। কোনটা? আর শিল্পীর রং তুলি হাতে বাংলার প্রাকৃতিক ছবি আঁকার মতো কবির হাতে শব্দ দিয়ে তৈরি কবিতার মধ্যে দিয়ে কি অখণ্ড বাংলার ছবি আঁকা যেতে পারে না? বাংলাদেশের বাংলার রূপ নিখুঁতভাবে এই গানের মধ্যে কি তুলে ধরা হয়নি? হাজারো কবিতা, গান, গল্প, উপন্যাস, ছবি, নাটক, সিনেমা ইত্যাদির মধ্যে দিয়ে বাংলাদেশের বাংলার রূপ কি তুলে ধরা হয়নি বুদ্ধিজীবীদের হাত দিয়ে? তার জন্য আমার সোনার বাংলা গানের প্রেক্ষাপটের বিষয়টাকে তুলে ধরে কবির জাত, কবির ভারতীয় পরিচিতি, কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার বিষয়কে তুলে ধরে বিতর্ককে উস্কে দিয়ে যে ঘৃণ্য মনোভাব প্রকাশ পেয়েছে, সেই ঘৃণ্য মনোভাব কি একটা দেশের জনগণের আধুনিক, সুস্থ, রুচিশীল, শিক্ষিত মনোভাবের পরিচয়? এই পরিবর্তনে মানসিকতা ছিল বাংলাদেশের আধুনিক ছাত্র সমাজের আন্দোলনের নেতা, কর্মী ও সমর্থক ছাত্রদের। কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার মানসিকতা কি শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য ছিল, হিন্দুদের জন্য ছিল না? আর তাকে এইভাবে ব্যাখ্যা করা, তার প্রেক্ষাপট কী ছিল, কী জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছিলেন, সেটাও কি তলিয়ে দেখবার দরকার পড়ে না? এইভাবে বিভাজন করারও কি কোনো লজিক আছে? এইগুলি ভাঙনের ভয়ঙ্কর নোংরা মানসিকতাকে মজবুত করার পক্ষে কি অজুহাত নয়? এইগুলো কি ব্রিটিশদের নোংরা মানসিকতা, ডিভাইড অ্যান্ড রুলের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন নয়? এই গান পরিবর্তন করার আসল উদ্দেশ্য কি? আড়ালে কি আছে? যা বলার সরাসরি বলুক বাংলাদেশি যারা চান এই গানের পরিবর্তন। ওই কোটা আন্দোলনের ছদ্মবেশে সরকার পতনের মতো নোংরা খেলার ছক না কষে সোজাসুজি সরাসরি বলে দিক, ভাই, কোনো হিন্দু কবির লেখা গান বাংলার জাতীয় সঙ্গীত হবে না। বাংলাদেশ মুসলমানদের বাংলা, বাঙালির বাংলা নয়। এই জন্যই তো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছিল। এই জন্যই তো কবি নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম হওয়া একজন ঘটি বাঙালি হওয়া সত্ত্বেও, সন্তানের নাম কৃষ্ণ মোহাম্মদ দেওয়া সত্ত্বেও, বাংলাদেশ তাকে জাতীয় কবি করেছে শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বাংলাদেশে শুধুমাত্র শোভাবর্ধনের জন্য কবি নজরুল ইসলামকে জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বাস করা নিজের জন্মভূমি, নিজের বাসভূমি থেকে ছিনিয়ে এনে শেষ বয়সে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তাকে আশ্রয় দিয়েছিল। কি বলবেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা, কর্মীরা? তার জন্যই করেছিল, যার জন্য আপনারাও তাকে আঁকলে ধরে আছেন। আর রবীন্দ্রনাথকে লাথি মেরে, তার সমালোচনা করে, তার কুৎসা করে, তার নিন্দা করে, তার বিরুদ্ধে নানা রকম কটু কথা বলে তাকে লাঞ্ছিত করছেন। তাহলে কবি নজরুল ইসলাম কি সত্যি সত্যি বাংলাদেশে যেতে চেয়েছিলেন? তখন কি তিনি সেই সময় যখন তাকে নিয়ে যাওয়া হয় শারীরিক মানসিক সুস্থ অবস্থায় ছিলেন? তিনি কি স্বইচ্ছায় নিজের দেশভূমি, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ত্যাগ করতে চেয়েছিলেন? তিনি কি নিজেকে সস্তা মুসলিম গণ্ডির মধ্যে কোনোদিন বেঁধে রেখেছিলেন? এইসব প্রশ্ন এখন উঠবে না? কবি রবীন্দ্রনাথের প্রতি এত অপমান, এত লাঞ্ছনা বাংলাদেশিদের কিসের জন্য? হিন্দু বলে, ভারতীয় বলে, বাংলাদেশি নয় বলে? আর বাংলাদেশে না জন্মেও, বাংলাদেশি না হয়েও, ভারতীয় হওয়া সত্ত্বেও হিন্দু নারী বিয়ে করা ও ছেলের নাম 4 ছেলের নামই বাংলা হিন্দু সঙ্গে মিশিয়ে, হিন্দু নামের সঙ্গে ফার্সি আরবির সঙ্গে মিশিয়ে নাম রাখা। যেমন কৃষ্ণ মোহাম্মদ, এরকম আরও 3 ছেলের নাম রাখা হয়েছে
সেই নাম রাখা সত্ত্বেও এত প্রেম, এত ভালোবাসা কবি নজরুল ইসলামের প্রতি কিসের জন্য? শুধুমাত্র একজন প্রথিতযশা মুসলমান কবি হওয়ার জন্য, তার আকাশজোড়া খ্যাতির জন্য? আজ যদি তিনি অখ্যাত হতেন। যাই হোক, আমরা দিন দিন ক্রমশ দেখতে পাচ্ছি নির্মম অপ্রিয় সত্য ও দুঃখের অত্যন্ত বেদনার কথা যে বাংলাদেশ বাঙালিদের জন্য নয়, বাংলাদেশ বাঙালি মুসলমানদের দেশ নয়, শুধুমাত্র পুরোপুরি মুসলমানদের বাংলাদেশ হয়ে উঠছে। এরপরও স্বপ্ন দেখে মূর্খের মতো অখণ্ড বাংলাদেশের। যাই হোক, আজ এই পর্যন্ত। সময় সব কিছুর জবাব দেবে, সময় সবচেয়ে বড় বলবান। তো আমি আবার আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে আমি আপনাদের কাছে আসব। এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্য আমি পরবর্তী পর্বে আবার আমি আপনাদের সামনে মুখোমুখি হব। এখন আজকের মতন বিদায়। নমস্কার। জয় গুরু।